আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি মুস্তফা নাসরুল আজম তোমাদের সামনে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। ইতিমধ্যে আমাদের ক্লাসগুলো শেষ হয়ে গেছে, তো আমরা এবার এখন রিভাইজ ক্লাসগুলো নিচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আমার মনে হলো যে চতুর্থ অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করলে তোমাদের জন্য তোমরা উপকৃত হবে। তো আমরা আমাদের চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায়ের নাম তোমরা জানো যে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে যে বিষয়গুলো আমরা জানবো আর কি, আজকে আমরা যে বিষয়গুলো দেখবো সেগুলো হচ্ছে যে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে, সরল পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তার চারিপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার মান ও দিক নির্ণয়। কুণ্ডলী আকারে কোনো পরিবাহের ভেতরে তড়িৎ প্রবাহের ফলে যে তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার মান ও দিক নির্ণয়। এছাড়াও আমরা দেখব যে দুটি সরল পরিবাহীকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে সেক্ষেত্রে তারা একে অপর উপর যে পরিমাণ বল প্রয়োগ করে এবং তারা তাদের চারিপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে তার মান নির্ণয় ইত্যাদি সংক্রান্ত। তো আমরা প্রথমে জানতে চাই বিও-স্যাভার্ট সূত্র। আমি বিশদ বিষয়গুলোতে যাব না, এগুলো তোমরা জানো, শুধু তোমাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। বিজ্ঞানী বিও এবং স্যাভার্ট তারা যৌথভাবে যে সূত্র দিয়েছেন সেটাকে বলা হচ্ছে বিও-স্যাভার্ট সূত্র। সূত্রটি হচ্ছে যে বলা হচ্ছে যে নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহকের ক্ষুদ্র দৈর্ঘ্যের ভেতর দিয়ে প্রবাহ চলার ফলে এর আশেপাশে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহকের দৈর্ঘ্যের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহকের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, পরিবাহক এবং পরিবাহকের ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দুর সংযোজক সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তো সেই অনুসারে আমরা জানি যে আমরা আসলে কোনো ক্ষুদ্র অর্থাৎ একটি অসীম দৈর্ঘ্য বিশিষ্ট একটি পরিবাহী ক্ষুদ্র অংশের ভেতর দিয়ে প্রবাহের ফলে তার চারিপাশে কোনো বিন্দুতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্রে পাওয়া যায় তার সমীকরণ আমরা তোমাদের বোর্ডে দেওয়া আছে, তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। সেটা হচ্ছে ডিভি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। তো যাই হোক আর কি, আমরা এই সূত্রের সাহায্যেই কোনো একটা সরল পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তার চারিপাশে যে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায় তার মান কত হবে আমরা এখানে দেখাচ্ছি। দেখো যে তোমাদের চিত্রে যেটা দেওয়া আছে যে সেখানে একটি সরল পরিবাহী এক্স ও একটি সরল পরিবাহী, তার ভিতর দায় পরিমাণ প্রবাহ চলছে। এই প্রবাহে চলার ফলে এই পরিবাহীর হতে এ লম্ব দূরত্বে পি একটা বিন্দু, এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, তাই না কি? তাহলে এক্স ও একটা কিন্তু সরল পরিবাহী, এর ভেতর দিয়ে আই প্রবাহ চলছে। এর কাছাকাছি কোন একটা বিন্দু পি যা যেখানে পরিবাহী থেকে যা লম্ব দূরত্ব হচ্ছে স্মল এ, এটা যদি হয় তাহলে ওই পি বিন্দুতে পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটি আমরা জানি বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। আমি প্রতিপাদনে যাচ্ছি না কারণ এগুলো অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। আজকে জাস্ট শুধু আমি কিছু উদ্দীপক নিয়ে আলোচনা করবো, এই জন্য তোমাদের সমীকরণগুলোকে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। তো এবার আমরা তো জানলাম যে এই তড়িৎ প্রবাহের মান কত, কিন্তু তড়িৎ প্রবাহের দিক কিভাবে আমরা নির্ণয় করবো? তো এখানে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্ণয়ের জন্য আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম ব্যবহার করব। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অর্থাৎ ডান হাত, তোমাদের খেয়াল করো ডান হাত, এই ডান হাতের আঙ্গুলগুলোকে প্রসারিত করতে হবে, করে এটা করতে হবে, ঠিক আছে? তো ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা আমরা প্রয়োগ করব। তোমরা স্টিল ছবি যে দেখতে পাচ্ছ যেখানে কি করা হচ্ছে যে একটা তড়িৎ প্রবাহের ফলে যে কোন একটা পরিবাহের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের দিকে কি করা হয়েছে, বৃদ্ধাঙ্গুলকে দেওয়া হয়েছে, আর বাকি আঙ্গুলগুলোকে ঘোরালে যে ডিরেকশন পাওয়া যায় সেটা কি ওই তড়িৎ সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক। মোট কথা যে কোনো একটা পরিবাহীকে ঘিরে তার চারিপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা একটা বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। কিন্তু সেই বৃত্তের দিকটা কেমন হবে, সেটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা জানার জন্য আমরা মূলত এই মানে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা ব্যবহার করে থাকি। তাহলে আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে আমার হাতে একটা কলম আছে, এই কলমের যে লাল অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই লাল অংশটা তড়িৎ প্রবাহের দিক যদি হয় তাহলে এখানে যদি আমরা তাহলে কি করব, আমরা এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে আমরা দিচ্ছি তড়িৎ প্রবাহের দিকে, দেওয়ার পরে আমরা সবগুলো আঙ্গুলকে ঘুরিয়ে দিলাম। তাহলে আমরা দেখো যেটা কি পেলাম, আমরা তাহলে এই যে ডিরেকশন পেলাম, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে আমরা দিক পাচ্ছি।
হ্যাঁ, তো আমরা যদি একই রকম ভাবে যদি তড়িৎ প্রবাহের দিকটা ভিন্ন দিক হয়ে যায়, অর্থাৎ উল্টা দিক হয়, তাহলে দেখো আমরা একই রকম ভাবে ডান হাত প্রসারিত করলাম, করে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রবাহের দিকে দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, আঙ্গুলটাকে ঘুরিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম, চৌম্বক ক্ষেত্রের দিক, অর্থাৎ বৃত্তের ঘূর্ণন দিকটা কোন, বৃত্তাকার যে তড়িৎ ক্ষেত্র যে বলরেখাগুলো পাবো আমরা, সেই বলরেখার কোন দিক, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। তাহলে এভাবে আমরা জানতে পারি যে ওই বৃত্তর দিকটা, মানে বলরেখা, যে বৃত্তাকার বলরেখাগুলো হবে সেগুলো কেমন হবে। তাহলে কোন একটা পরিবাহীকে ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারিপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চৌম্বক বলরেখাগুলো হবে কি বৃত্তাকার, কিন্তু সে বৃত্তের দিকটা কেমন হবে সেটি জানার জন্য আমরা ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম প্রয়োগ করছি। তো তোমাদের এবার একটা অ্যানিমেটেড ভিডিও দেখাবো, যেটি তোমরা আরো পরিষ্কার হবে, খেয়াল করো। আরেকবার দাও। তো সেক্ষেত্রে তোমরা দেখেছো ভিডিওতে কিভাবে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করে বাকি আঙ্গুলগুলো ঘোরালে লাল যে এগুলো পাওয়া যাচ্ছে কি তড়িৎ প্রবাহের, মানে ওই বলরেখাগুলো ডিরেকশন পাওয়া যাচ্ছে, তড়িৎ বলরেখাগুলো ডিরেকশন, সেটি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ইত্যাদি এটা পাওয়া যাবে। ওকে, এবার বিওসাভার্টের সূত্র প্রয়োগ করে একটা বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের জন্য বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, তাই নাকি? এই বৃত্তর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানে ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিতের ফলে এই কেন্দ্রে কি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখানে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার মান হচ্ছে, পরের স্লাইডে আমরা দেখতে পাবো, μ0 n(I/2r)। তাহলে আমি আবার আগের স্লাইডে চলে যাচ্ছি। এই যে বৃত্ত আমরা দেখতে, এটা একটা বৃত্ত মানে কি, এটা একটা কিন্তু বৃত্তাকার কুণ্ডলী। এই কুণ্ডলীর পাক সংখ্যা একটা হতে পারে, একের অধিক হতে পারে, তাই নাকি? আর এখানে আর হচ্ছে কুণ্ডলীটার ব্যাসার্ধ, কি হচ্ছে কেন্দ্রবিন্দু, আর এই বৃত্তের পরিধি বরাবর যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলছে তার মান হচ্ছে আই। এখানে তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে ওই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে B = μ0 ni/2r। এখন কথা হলো যে আমরা সরল পরিবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের মান পেলাম B = μ0I/2πa, আর বৃত্তাকার কুণ্ডলীর জন্য পেলাম μ0 ni/2r। সরল পরিবাহের জন্য আমরা চৌম্বক ক্ষেত্রের মান পেলাম, দিক বের করলাম আমরা ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম অনুসারে। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো তার মান আমরা জানলাম μ0 ni/2r, কিন্তু দিক কেমন হবে? দিকটা হবে, যদি প্রবাহ ঘড়ির কাঁটার দিকে চলে তবে ওই কুণ্ডলীর যে তলটা তৈরি করেছে তার লম্ব বরাবর ভেতর দিকে। আমি আবারও বলছি, কুণ্ডলীর তো একটা তল তৈরি করবে, তাই নয় কি? তাহলে যদি প্রবাহ যদি ঘড়ির কাঁটার দিকে চলে তাহলে ওই কুণ্ডলীর কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তার ডিরেকশন হবে ওই তলের লম্ব বরাবর ভেতর দিকে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ চলে তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক হবে ওই তলের লম্ব বরাবর বাইরের দিকে। এখন ভেতর বা বাইরে বলতে আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ আমি যদি এই বোর্ডের উপরে একটি কুণ্ডলী আঁকি, এটি আর, তাহলে সেক্ষেত্রে আমরা B = μ0 ni/2r এটা পেলাম আমরা এই কেন্দ্রে P বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। কিন্তু ডিরেকশন কেমন হবে? আমি বলেছিলাম যদি ক্লকওয়াইজ হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে বোর্ডের বা যে তল তৈরি করবে, অর্থাৎ এখানে যে তল তৈরি হবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের বোর্ডটা হচ্ছে তল, আমাদের কুণ্ডলীটা কিন্তু বোর্ডের উপরে অবস্থান করছে, এই বোর্ডে হচ্ছে আমাদের তল, তাহলে এর লম্ব বরাবর ভেতর দিকে। আর যদি এটি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এটা হবে তো এই তলের লম্ব বরাবর বাহির দিকে। এখন এটাকে কিন্তু মানে যদিও কোনো এটার জন্য ফ্লেমিং এর বা অন্য কোনো নিয়ম নাই, কিন্তু ফ্লেমিং এর যে ডানহস্ত নিয়ম যেটা আমরা সরল পরিবাহের জন্য প্রয়োগ করেছিলাম
সেটাকে কিন্তু উল্টাভাবে প্রয়োগ করলে কিন্তু আমরা ডিরেকশন পেতে পারি। যেমন হচ্ছে আমরা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করেছিলাম সরল পরিবাহের জন্য, যে প্রবাহের দিকে কি, প্রবাহের দিকে আমরা দিয়েছিলাম বৃদ্ধাঙ্গুলি আর বাকি আঙ্গুলগুলো দিয়েছিলাম তড়িৎ প্রবাহের দিক, তাই না? কিন্তু যদি আমরা উল্টাভাবে প্রয়োগ করি, অর্থাৎ এবার এই চারটা আঙ্গুলকে আমরা দিব কি প্রবাহের ডিরেকশন, তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলি আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করবে। যেমন হচ্ছে এখানে দেখ, আমরা এই যে ডান হাত প্রসারিত করলাম, ডান হাত প্রসারিত করে আমরা কি করলাম, চারটা আঙ্গুল বাঁকা করলাম, তাহলে আঙ্গুলগুলো তড়িৎ প্রবাহের দিক দেখাচ্ছে। সুতরাং বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে, এই বোর্ডের লম্ব বরাবর ভেতর দিকে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। আবার একই রকম ভাবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অর্থাৎ এই তীর চিহ্ন অর্থাৎ প্রবাহ যদি বিপরীত দিকে চলে, তাহলে খেয়াল করো একই রকম ভাবে ডান হাত প্রসারিত করলাম, চারটি আঙ্গুল আমরা কি করলাম তড়িৎ প্রবাহের দিকে দেখাচ্ছি, তাহলে বৃদ্ধাঙ্গুলি আমাদের থাকছে কোন দিকে, বাইরের দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটি হবে ওই তলে লম্ব বরাবর বাইরের দিকে। তো সুতরাং এটি কিন্তু মানে ফ্লেমিং এর যেমন ডান হস্ত নিয়ম আছে, বাম হস্ত নিয়ম আছে, এরকম কোনো নিয়ম নেই। জাস্ট আমরা মনে রাখার জন্য মনে রাখবো যে সরল পরিবাহের জন্য ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম আমরা যেভাবে ব্যবহার করি, ঠিক তার উল্টা ভাবে আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নয়, জাস্ট মনে রাখার জন্য। ওকে, এবার আমরা একটি উদ্দীপক আলোচনা করব। তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, যে 10টি পাক সংখ্যার একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে কুণ্ডলীর কেন্দ্রে 47 মাইক্রোটেসলা চৌম্বক ক্ষেত্র পাওয়া গেল। পরে কুণ্ডলীর প্যাচ খুলে একে সোজা পরিবাহী তারে পরিণত করে তড়িৎ চালনা করা হলো এবং তার হতে পূর্বের কুণ্ডলী, অর্থাৎ কি সোজা করার পূর্বে যে কুণ্ডলী ছিল তার ব্যাসার্ধের সমান দূরত্বে একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা হলো। এবার বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত কুণ্ডলীর ব্যাসার্ধ কত। তো শিক্ষার্থীরা প্রথমে খেয়াল করো যে আমাদের এখানে আসলে প্রথমে কি চাওয়া আছে, কুণ্ডলীর ব্যাসার্ধ। কুণ্ডলীর ব্যাসার্ধ মানে স্মল আর, এবং কুণ্ডলী অবস্থায় এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রের যে সমীকরণ পাওয়া যায় সেটা আমরা জানি। কি জানি তাহলে, আমরা তাহলে প্রথমে ক তাহলে এখানে কি কি দেয়া আছে, এখানে আছে আমরা তো জানি যে মিউ নট ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার। আচ্ছা, আমাদের এন হচ্ছে এখানে দেয়া আছে যে 10টি, আই ইজ ইকুয়াল টু দেয়া আছে 1.5 অ্যাম্পিয়ার, আর আমাদের বি যেটি দেওয়া আছে 47 মাইক্রোটেসলা, এটাকে টেসলা করতে হবে। তাই নাকি? তাহলে এবার আমরা আর কত পাবো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি বা তো প্রিয় শিক্ষার্থী তোমরা এই মানগুলো এখানে বসিয়ে দেবে, বসিয়ে দিলেই তোমরা এখান থেকে সবগুলো উত্তর পেয়ে যাবে। আমাদের এখানে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 10 ইন্টু 1.5, আর নিচে থাকছে 2 ইন্টু 47 ইন্টু 10 টু দি পাওয়ার -6, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের থাকছে হচ্ছে 2 পাই ইন্টু
আচ্ছা, এটা কেটে যাবে, তাহলে আমাদের 3 পাই। আবার একটু খেয়াল করি 4.47, আচ্ছা নিচে একটা 47 ছিল, সরি, ডিভাইড বাই 47, এখানেও 47 আসবে। তাহলে এত মিটার। তোমরা ক্যালকুলেটরে চেপে এর মানগুলো বের করো। আবারও আমরা দেখতে পাচ্ছি যে হয়তো মান ভুল হতে পারে, তবু তোমরা এটি খেয়াল করবে যে আমরা 3 পাই বাই 47 আমরা এটা পেলাম। আচ্ছা, এত মিটার। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে আগে, যে চৌম্বক ক্ষেত্র পাওয়ার জন্য সোজা তার অপেক্ষা কুণ্ডলী উত্তম উদ্দীপকের আলোকে যুক্তিটির যথার্থতা দেখাও। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে এই কুণ্ডলীটার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান ছিল কত? খ নম্বর প্রশ্নের জন্য তাহলে এবার আমরা কুণ্ডলীটাকে খুলে ফেললাম, একটা সরল পরিবাহীতে পরিণত করলাম। এবার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান ছিল 47 × 10⁻⁶। এবার আমরা দেখতে চাই ওই সরল পরিবাহীর জন্য কুণ্ডলীর ব্যাসার্ধের সমান দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কত আসে। এখানে কিন্তু আমরা কুণ্ডলীর ব্যাসার্ধ পেয়ে গেছি আগের প্রশ্নে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা এবার খ নম্বর প্রশ্নে যে উত্তর দেখব যে সরল পরিবাহীর ক্ষেত্রে, এবার সরল পরিবাহীর ক্ষেত্রে আমরা যে সমীকরণ পেয়েছিলাম সেটি হচ্ছে μ0I/2π। এখানে আর এর পরিবর্তে আর হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এইটার সমান যখন দূরত্ব নেওয়া হয়েছে আসলে A=R। আমরা মনে আছে আমাদের যে চিত্র আমরা দেখিয়েছিলাম যে আসলে কোন পরিবাহী থেকে কোন বিন্দুর যে দূরত্ব, সে যে লম্ব দূরত্ব, সেটাকে আমরা A দ্বারা প্রকাশ করেছিলাম। সেই সমান উদ্দীপকে কিন্তু সেটাই বলা হয়েছে যে কুণ্ডলীর ব্যাসার্ধের সমান দূরত্বে একটি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা হলো, তাই না? একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করলো। তাহলে এবার আমরা যে চৌম্বক ক্ষেত্রের মান বের করে দিই এখানে, তাহলে একই রকম প্রবাহ তো একই চলবে, কারণ প্রবাহের কোনো চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমরা μ0 এর মান 4 পাই × 10⁻⁷, I এর 1.5 অ্যাম্পিয়ার 2 পাই, এবং দূরত্ব আমরা নিব হচ্ছে 3 π/47। আমরা এখান থেকে ক্যালকুলেট করলে যাক যে মানটা আসবে, আমার ক্যালকুলেশন করা নেই, তোমরা অবশ্যই ক্যালকুলেটরে মানটা বের করবে। তোমরা মানটা যে বের করে দেখবে, এটা অবশ্যই কি এই মানটি অবশ্যই দেখবা যে স্মলার দেন কুণ্ডলী কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত ছিল। কুণ্ডলী কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র ছিল 47 × 10⁻⁶ এত টেসলা। এটা অবশ্যই কি তার চেয়ে ছোট। অর্থাৎ একটা কুণ্ডলী তার কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করব, কোন একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পাওয়ার জন্য আমরা কি করলাম, ওই বিন্দুকে কেন্দ্র করে একটা কুণ্ডলী তৈরি করলাম। তাহলে ওই কেন্দ্রে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র পাচ্ছি, যদি পরিবাহীটাকে যদি আমরা কুণ্ডলী না রেখে আমরা যদি সরল পরিবাহী করে নিই, তো একই বিন্দুতে কিন্তু ওই একই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য যে চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে তার মান কমে যাবে। সুতরাং কোন বিন্দুতে যদি আমরা চৌম্বক ক্ষেত্র পেতে চাই, সেখানে আমরা তার পাশ দিয়ে সরল পরিবাহী তড়িৎ প্রবাহিত না করে তাকে কেন্দ্র করে একটা কুণ্ডলী তৈরি করে যদি আমরা ওই কুণ্ডলীর ভেতরে তড়িৎ প্রবাহিত করি, তবে ওই বিন্দুতে বা কেন্দ্রে সর্বাধিক চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে। সুতরাং আমরা এই কথাটি সুন্দর করে লিখে একটি বা দুটি বাক্যের মাধ্যমে লিখে আমরা বলবো যে উদ্দীপকের আলোকে দেখা যাচ্ছে যে
চৌম্বক ক্ষেত্র পাওয়ার জন্য সোজা তার অপেক্ষা কুণ্ডলী উত্তম। এবার আমরা দেখব যে কোন চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল বলের রাশিমালা। আমরা একটা এতক্ষণ দেখলাম যে একটা সরল পরিবাহের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারিপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। বিএস হ্যাবার্টের সূত্র অনুসারে সেটির মান হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট এন আই বাই 2 পাই এ, মিউ নট আই বাই 2 পাই। এবার আমরা আরেকটি জিনিস দেখব যে যদি একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটা পরিবাহীকে রেখে ওই পরিবাহের ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে কি ঘটে, সেটা তো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে, কিন্তু এখানে কিন্তু আগে থেকে একটা চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত আছে। তাহলে এই উভয় চৌম্বক ক্ষেত্রের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে ওই কুণ্ডলীর উপরে এক ধরনের বল সৃষ্টি হয়, ঠিক আছে? তো সেই বলটার মান কেমন সেটি আমরা জানি। তো সেই বলটির মান শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে জেনে আছো যে এখানে আমরা যে বিষয়গুলো অবজার্ভ করছি সেখানে পরিবাহের দৈর্ঘ্য এল, পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, পরিবাহের প্রতি একক আয়তন ইলেকট্রনের সংখ্যা স্মল এন, প্রতিটি ইলেকট্রনের আধান কিউ, ইলেকট্রনের তারণ বেগ ভি, চৌম্বক ক্ষেত্রের মান বি, পরিবাহকের তড়িৎ প্রবাহ আই, এই বিষয়গুলিকে আমরা ডিনোট করছি। আর সেক্ষেত্রে তাহলে আমরা ওই পরিবাহীর প্রতিটি ইলেকট্রনের উপর চৌম্বক বলের মান কি জানি, কিউ ভিবি সাইন থিটা। এখানে সাইন থিটার পরিবর্তে কত লেখা আছে, 90 ডিগ্রি। তোমরা আবার একটু খেয়াল করো, আমি চিত্রে চলে যাচ্ছি। খেয়াল করো যে এখানে চৌম্বক ক্ষেত্রটাকে প্রয়োগ করা হয়েছে, তোমরা যে স্ক্রিন দেখছো তার লম্ব বরাবর ভেতর দিকে। তোমরা নিঃসন্দেহে জানো যে ক্রস চেনের অর্থ কি। ক্রস চেনের অর্থ কি, যখন তিনটি ভেক্টর একই সঙ্গে আমরা উপস্থাপন করছি তখন আমরা স্বাভাবিকভাবে কি একটা দ্বিমাত্রিক তলে আমরা দুটি ভেক্টরকে দেখাতে পাচ্ছি। তাহলে তৃতীয় দিকটা আমরা কিভাবে দেখাবো, তৃতীয় দিকটি দেখানোর জন্য কিন্তু আমরা এরকম নিয়মগুলো প্রয়োগ করে থাকি। তো এখানে কি কি আছে, এখানে একই সঙ্গে বল আছে, ইলেকট্রনগুলোর গতির দিক আছে এবং কি চৌম্বক ক্ষেত্র আছে। তো বল এবং ইলেকট্রনের গতির দিক পরস্পর লম্ব বরাবর। বা আমরা প্রথমে করি যে এখানে চৌম্বক ক্ষেত্র দিক এবং কোন দিকে প্রয়োগ করা হচ্ছে, তাহলে চৌম্বক ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে বোর্ডের লম্ব বরাবর ভেতরের দিকে। তাহলে বোর্ডের লম্ব বরাবর ভেতর দিকে যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে তোমরা জানো যে তোমরা তো শিক্ষার্থীরা তোমরা নিঃসন্দেহে তীর দেখেছো, তীরন্দাজরা যে তীর ছোড়ে তার অগ্রভাগ সুচালু থাকে আর পেছনের দিকে পালক লাগানো থাকে। যে পালকগুলো কিন্তু পেছন থেকে দেখলেই ক্রস চিহ্নের মতন মনে হয়। তো সুতরাং আমরা এইভাবে ক্রস চিহ্ন দেখা মানে তোমরা ধরে নাও যে পালকগুলোকে আমরা পেছন থেকে দেখছি, তাহলে পালকগুলোকে পেছন থেকে দেখা মানে এর অগ্রভাগ, সুচালু অগ্রভাগটা কোন দিকে আছে, বোর্ডের লম্ব বরাবর ভেতরের দিকে। একই রকম ভাবে যদি আমরা এইভাবে যদি কোনো ভেক্টর রাশি ডিরেকশনকে প্রকাশ করি বোর্ডের উপরে বা ওই কাগজের উপরে, তাহলে সেটি কি বোঝাবে, এই যে তীরের অগ্রভাগগুলো যেন আমরা দেখছি, অর্থাৎ তীরগুলো যেন সামনের দিকে তাদের অগ্রভাগগুলো কি আমাদের দিকে হয়ে আছে, অর্থাৎ সেক্ষেত্রে ডিরেকশনটা কি হবে, ডিরেকশনটা হবে বোর্ডের লম্ব বরাবর, ওই তলে লম্ব বরাবর বাহির দিকে। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে তোমাদের স্ক্রিনে যেটা দেখছো যে একটা পরিবাহী তারকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হয়েছে এবং সেখানে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন দেখানো আছে কিভাবে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন দেখানো হচ্ছে বোর্ডের লম্ব বরাবর ভেতর দিকে, আর তারই 90 ডিগ্রি কোণে অর্থাৎ তারই সঙ্গে একদম সম করে রাখা হচ্ছে একটা পরিবাহী, সেই পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত চলছে। তো সুতরাং প্রত্যেকটা ইলেকট্রনের উপরে যে বলের পরিমাণ সেটি পরিমাণ হচ্ছে এফ এম ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এখানে থিটাটা কিন্তু ভি এবং বি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ ওই আধান বাহকগুলোর গতির অভিমুখ। এখানে আধান বাহক বলতে আমরা ইলেকট্রন বোঝাচ্ছি। তাহলে এই ইলেকট্রনের গতির অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তো আমরা চিত্রে যেটা দেখলাম সেখানে থিটা ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। এই জন্যই আমাদের এখানে ব্যবহার করা হয়েছে কিউ ভি বি সাইন 90 ডিগ্রি, যেটা আসলে সমান সমান কিউ ভি বি, কারণ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1।
তো আমরা সেখান থেকেই আমরা পেলাম যে প্রত্যেকটা আধান বাহকের উপরে যে বলের পরিমাণ এবং তাহলে মোট মোট যে পরিবাহী তার উপরে বলের পরিমাণ কত হবে। আমরা আগে দেখলাম যে প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা যদি স্মল এন হয় এবং পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় এবং তার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে পরিবাহীর মোট আয়তন কত? এ এল। সুতরাং মোট আধান বাহকের সংখ্যা কত হবে? এন এ এল। এবার একটি আধান বাহকের উপর যদি কিউভিবি হয়, তাহলে এন এ এল সংখ্যক আধান বাহকের উপরে বলের পরিমাণ কত হবে? এন এ এল কিউভিবি। তো সেখান থেকে আমরা আসলে যেটা পাচ্ছি যে তারণ বেগ, ইলেকট্রনের তারণ বেগ I = NA QV, সেখান থেকে আমরা পাচ্ছি ILB। ঠিক আছে, তোমরা নিচে দেখতে পাচ্ছ যে তোমরা তাহলে সেক্ষেত্রে একটা পরিবাহীর উপরে ILB, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এটা হবে ILB। ঠিক আছে, I হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ, L হচ্ছে পরিবাহীটির দৈর্ঘ্য, B হচ্ছে প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র। এখন আমরা জানলাম তাহলে L দৈর্ঘ্য বিশিষ্ট একটি পরিবাহীর ভেতর দিয়ে I পরিমাণ প্রবাহ চালালে এবং ওই পরিবাহীর সঙ্গে 90 ডিগ্রি কোণে যদি আমরা চৌম্বক ক্ষেত্র স্থাপন করি, তাহলে সেই পরিবাহী কি পরিমাণ বল লাভ করবে? ILB। আর যদি অন্য কোনো কোণে স্থাপন করি, অর্থাৎ পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি না হয়, অন্য কোনো কোণ হয়, তাহলে সিম্পলি তোমরা বুঝতেই পারছো সেখানে সাইন থিটার মান আগে থেকেই 90 ডিগ্রি হতো না, এখানেও তাহলে কি থাকতো? একটি সাইন থিটা থাকতো। সেখানে কোণটা কত হবে সেই কোণের মানটা বসালেই পাবো। কিন্তু সর্বোচ্চ বল কখন পাওয়া যাবে? যখন কোণের মান 90 ডিগ্রি হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে, তখনই শুধুমাত্র আমরা সর্বোচ্চ বল পাবো। এবার আমরা দেখতে চাই যে বলের অভিমুখ কেমন। তাহলে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী স্থাপন করায় সেই পরিবাহীটা কি পরিমাণ বল লাভ করলো? ILB। এখন এই পরিবাহী যে বল লাভ করলো তার অভিমুখ কেমন, তার ডিরেকশন কেমন, কোন দিকে হবে, সেটা আমরা জানতে চাই। এটি জানার জন্য কিন্তু আমাদের কাছে আছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অথবা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 1। এর আগে আমরা যেটা প্রয়োগ করেছি এটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 2। এবার আমরা যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এটাকেই আবার আরেকভাবে প্রয়োগ করা যায়, সেটি হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 1। তো আমরা চিত্রগুলো দেখি যে কেমন আছে সেটি। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে যে আমরা কি করেছি, বাম হাত প্রসারিত করে আমরা তিনটি আঙ্গুলকে আমাদের যে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি, এই তিনটাকে পরস্পরের সঙ্গে সমকোণে স্থাপন করতে হবে। ঠিক আছে, তিনটাকে পরস্পরের সাথে সমকোণে স্থাপন করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই সমকোণে স্থাপন করার ক্ষেত্রে তোমাদের চিত্রে সুন্দর করে দেখানো হচ্ছে, তাই না, বড় করে দেখানো হচ্ছে। তাহলে মধ্যমার দিকে থাকবে কি? চৌম্বক ক্ষেত্র, সরি তর্জনী চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করবে, I হবে মধ্যমা। তাহলে সেক্ষেত্রে এই দুটিকে যখন আমরা মিলাবো, অর্থাৎ তর্জনী বি চৌম্বক ক্ষেত্রের দিকে এবং মধ্যমা প্রবাহের দিকে যখন আমরা মিলাই দিব, তখন আমাদের বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করা শুধুমাত্র একটাই দিক থাকবে। ওই বৃদ্ধাঙ্গুলি তখন কি করবে? আমাদের বলের ডিরেকশন দেখাবে, তোমরা যেটা দেখতে পাচ্ছ অলরেডি। তো সুতরাং আমরা এবার এটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। আরেকবার চালিয়ে দাও।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখান থেকে দিকটা বুঝতে পারলে। আমরা এইভাবে আবার দেখাতে পারি, আমরা বলছি যে এইভাবে, এটা কিন্তু আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ডান হস্ত নিয়ম এক, যে বিষয়টাকে আমরা প্রয়োগ করলাম ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দ্বারা, সেটাকে কিন্তু আমাদের যদি প্রয়োগ করার সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম এক দ্বারাও কিন্তু দিকটা বের করতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে কেমন হবে, আমরা ডান হাত প্রসারিত করব, ডান হাত প্রসারিত করে আমরা এই বৃদ্ধাঙ্গুলিকে দিব প্রবাহের দিকে, আর এগুলোকে দিব চারটে আঙ্গুলকে সোজা রাখবো এখানে। এটা কি হবে, এটা হবে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে হাতের তালুর লম্ব বরাবর হবে বলের দিক, হাতের তালুর লম্ব বরাবর হবে বল। ঠিক আছে, তাহলে আমরা এটা দিব, যেমন এটি যদি একটি পরিবাহী হয়, আমার এই যে কলমটা তোমরা দেখতে পাচ্ছ এটি একটি পরিবাহী। আচ্ছা, আমি লাল কলম দিয়ে দেখাচ্ছি, সেটা তোমাদের মনে হয় বেশি দেখতে সুবিধা হবে। তাহলে এই যে এটি একটি পরিবাহী, এই পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে লাল যে মাথাটা সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহের দিকে। তাহলে আমরা হাতটা প্রসারিত করলাম, তড়িৎ প্রবাহের দিকে দিয়ে দিলাম। এখন চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন যদি নিচ থেকে উপর দিকে হয়, নিচ থেকে উপর দিকে হয়, তাহলে আমরা সেক্ষেত্রে উপর দিকে চারটা আঙুলকে দিয়ে দিলাম। তাহলে এবার আমাদের বলের দিকটা কোন দিকে হবে, এই হাতের তালু লম্ব বরাবর, অর্থাৎ বলের দিকটা হবে এরকম। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যেটি হবে হাতের তালুর লম্ব বরাবর। এভাবে কিন্তু আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, এটা কিন্তু এক, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম এক, তাহলে ফ্লেমিং এর ডান হস্ত এক নিয়ম প্রয়োগ করেও কিন্তু আমরা এখানে এই বলের যে ডিরেকশন সেটা আমরা বের করতে পারি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো যে আমরা আসলে ডিরেকশনের বিষয়টা বুঝেছি কিনা সেটা বোঝার জন্য আমরা একটা উদ্দীপক আলোচনা করি। এখানে উদ্দীপকে বলা হচ্ছে যে 2.5 মিটার দৈর্ঘ্যের এবং 0.75 মিটার প্রস্থের এবং 0.5 মিটার পুরুত্বের, সরি এটা নয়, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, যাই হোক আর কি উদ্দীপকটা এখানে আসছে না। তো আমি আলোচনা করছি এরকম ক্ষেত্রে কি হতে পারে। আমরা একটি সরল পরিবাহী নিচ্ছি, এটিকে একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা আছে। তোমরা বুঝতে পারছো যে চৌম্বক ক্ষেত্রটি এই বোর্ডের লম্ব বরাবর ভেতর দিকে, এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই পরিমাণ প্রবাহ চলছে। এই পরিবাহীটি একটি সুতা দ্বারা স্থাপন করা আছে, সুতা দ্বারা প্রথমে কিন্তু আমরা প্রবাহ চালাচ্ছি না, ধরে নাও যে প্রথমেই শুধু পরিবাহীটাকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা আছে। এক্ষেত্রে পরিবাহীর তারে যে টান বল তৈরি হবে সেটি মাত্র কি হবে, ওজন। অর্থাৎ এক্ষেত্রে পরিবাহীর ভর যদি এম, পরিবাহীর ভর সুতরাং ওজন ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এমজি। এক্ষেত্রে সুতায় যে টান বল তৈরি হবে সেটি শুধুমাত্র কি হবে, সুতায় যে পরিমাণ টান বল তৈরি হবে সেটি শুধুমাত্র এমজি হবে। এখন আমরা যদি এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত করি তাহলে সেক্ষেত্রে এই সুতায় টান বল কমবে নাকি বাড়বে, এটাই হচ্ছে উদ্দীপকের হয়তোবা আমাদের যে সৃজনশীল অংশের, অর্থাৎ সৃজনশীল অংশের আমরা যেটা বলছি উচ্চতর দক্ষতার প্রশ্ন, যদি এটা হয়ে থাকে যে এখানে পরিবাহীতে প্রবাহের ফলে এই সুতায় যে টান বল সেটি বাড়বে নাকি কমবে, গাণিতিক বিশ্লেষণ করে। এবার আমাদের দেখতে হবে যে এখানে আমরা জানি একটি সরল পরিবাহের ভেতরে, অর্থাৎ এক সরল পরিবাহীকে যদি একটি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করে তার ভেতর দিয়ে প্রবাহ চালানো হয়, সেখানে কি পরিমাণ বল উৎপন্ন হয়। কিছুক্ষণ আগে আমরা জানলাম যে এফ ইজ ইকুয়াল টু আই এল বি, যেহেতু এখানে কি এল এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সুতরাং আমাদের আর কোনো কোণের প্রয়োগ করার দরকার নেই। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, সাইন 90 ডিগ্রি মান 1, সুতরাং এটা আমরা পেলাম আই এল বি। এখন এখানে আমরা আই এর মান, এল এর মান এবং বি এর মান বসিয়ে দিলাম। আমরা ধরে নিচ্ছি যে এখানে আই ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, আচ্ছা এল ইজ ইকুয়াল টু
আমরা বলছি 10 মিটার, বি ধরে নাও যে এখানে হচ্ছে 6 টেসলা মানের 6 টেসলা মানের চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম, তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু আমাদের এই বলের মান হয়ে যাচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 6, 120 নিউটন। এখন এই বলটার ডিরেকশন কোন দিকে? ঠিক আছে, এই বলটির ডিরেকশন কোন দিকে হবে? এই বলটির ডিরেকশন বের করার জন্য এবার আমরা কি করব? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম প্রয়োগ করি। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে কি হবে? আমাদের তর্জনী হতে হবে চৌম্বক ক্ষেত্রের দিকে, মধ্যমা হতে হবে প্রবাহের দিকে, এবং সেক্ষেত্রে আমরা বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি পাবো? বলের ডিরেকশন পাবো। তো আমরা মিলানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ চৌম্বক ক্ষেত্রের দিকে প্রবাহের দিক, বলের দিক, অর্থাৎ সেক্ষেত্রে বলটা কাজ করছে কোন দিকে? উপর দিকে, অর্থাৎ ওই যে 120 নিউটন এটা কাজ করবে কোন দিকে? উপর দিকে। সুতরাং এক্ষেত্রে টান বল টি ইজ ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ মাইনাস 120। এখানে যদি ধরে নাও যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 140 নিউটন হয়ে থাকে, তাহলে আমাদের কিন্তু লব্ধি পাবো কত? 20 নিউটন। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে টান বল কিন্তু কমে গেল, অর্থাৎ যখন প্রবাহ ছিল না তখন টান বলের মান ছিল হচ্ছে 140 নিউটন, কিন্তু প্রবাহ থাকার কারণে কিন্তু ওইখানে টান বলের মান হয়ে গেল কত? এখন হচ্ছে কত? টি ইজ ইকুয়াল টু হবে এই এমজি, অর্থাৎ আগে থেকে যেটা ছিল ডাব্লিউ প্লাস এফ, সরি মাইনাস এফ, অর্থাৎ সেক্ষেত্রে 20 নিউটন হয়ে গেল। এবার যদি প্রবাহ উল্টা দিকে করে দেওয়া হয়, প্রবাহ ডিরেকশনটা যদি উল্টা দিক করে দেওয়া হয় তাহলে কেমন হবে? বলের মান একই থাকবে, তাই নাকি? বলের মান তো চেঞ্জ হচ্ছে না, বলের মান একই থাকবে, কিন্তু কি হবে? এবার খেয়াল করো যে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে আমরা চৌম্বক ক্ষেত্রের দিকে মধ্যমাকে তর্জনীকে দিলাম প্রবাহ ডিরেকশন, এই যে দেখো, তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে হচ্ছে? নিচের দিকে, অর্থাৎ সেক্ষেত্রে বল কাজ করছে নিচের দিকে। তো এইভাবে যদি তোমাদের প্রয়োগ অনেক সময় সমস্যা হয়, তোমরা এক্ষেত্রে কি করতে পারো? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 1 ব্যবহার করতে পারো। খেয়াল করো, তাহলে আমি ডান হাত প্রসারিত করলাম, আমার 4টি আঙ্গুলকে আমি কিসের দিকে দিলাম? চৌম্বক ক্ষেত্রের দিকে, প্রবাহের দিকে দিলাম বৃদ্ধাঙ্গুলি। তাহলে আমার তলের লম্ব, আমার যে তালুর লম্ব কি কোন দিকে হচ্ছে? হাতের তালুর লম্ব নিচের দিকে, অর্থাৎ সেক্ষেত্রে বল কোন দিকে হবে? নিচের দিকে। অর্থাৎ সেক্ষেত্রে এই লব্ধি বল অর্থাৎ টান বল কি হবে? ডাব্লিউ প্লাস 120, অর্থাৎ আগে থেকে ছিল ডাব্লিউ মান 140, তার সঙ্গে আরো 120 যুক্ত হবে, সমান সমান হবে 260 নিউটন। তাহলে এইভাবে আমরা একটা সরল পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে তার মান বের করতে পারি, তার দিকও বের করতে পারি, যদি পরিবাহীটিতে একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করে সেখানে বিদ্যুৎ প্রবাহিত করে। আচ্ছা, আমি তোমাদেরকে যে উদ্দীপকটা দিয়েছিলাম সেটা এরকম একটা উদ্দীপক। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে যেটা আছে সেটা দেখতে পাচ্ছ, এটা তোমরা করে নেবে বাসায় তোমাদের মতন করে। আমি যেটা বললাম একদম একই রকম, শুধুমাত্র এখানে কি একটু মানগুলো ভিন্ন তর কিছু দেওয়া আছে, চিত্র দেখানো আছে একই রকম। এবং এবার আমরা পড়বো পরস্পরের সমান্তরালে স্থাপিত দুটি তড়িৎবাহী পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল। অর্থাৎ একটা পরিবাহী আমরা যদি চৌম্বক ক্ষেত্রে রাখি তাহলে কি পরিমাণ বল পাওয়া গেল সেটা তো পাওয়া যাবে, কিন্তু যদি দুটি পরিবাহীকে আমরা পরস্পরের সমান্তরালে প্রয়োগ করি তাহলে কেমন ঘটনা ঘটবে?
আমরা দুটো পরিবাহীকে পাশাপাশি রাখছি, তোমাদের চিত্রে যেটা দেখানো আছে সেটা যেটাই থাকুক না কেন, এখানে দুটি পরিবাহীকে রেখে কি করা হয়েছে যে একই দিকে প্রবাহ চালানো হচ্ছে এবং বিপরীত দিকে প্রবাহ চালানো হচ্ছে। তাহলে যে ঘটনাটা ঘটবে এখানে, যে প্রবাহ আমরা এখানে ধরে নিচ্ছি যে I1 প্রবাহ চলছে, এটা এ পরিবাহী, এটা সি পরিবাহী, এটা ডি পরিবাহী। এখানে প্রবাহ চলছে I1, এখানে প্রবাহ চলছে সমস্যা বন্ধ করে দেবো এটা নাকি সমস্যা। আচ্ছা, I1 এবং I2। তো এবার আমাদের কি ঘটনা ঘটবে যে এবার I2 সি পরিবাহীতে প্রবাহ চলার কারণে এর চারিপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। চৌম্বক ক্ষেত্র ডিরেকশন কেমন হবে? তাহলে এর চারিপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সি পরিবাহীর চারিপাশে। তাহলে সি পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে এর চারিপাশে বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো বৃত্তাকার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কেমন হবে সেটা আমরা জানবো। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম 2 আমি প্রয়োগ করছি। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটি হবে, কি বলবো আমরা, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সুতরাং এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে, অর্থাৎ ডি পরিবাহীর প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে ভেতরের দিকে সি কর্তৃক প্রবাহের জন্য টিতে। এবার তাহলে সি পরিবাহী মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো, সেই চৌম্বক ক্ষেত্রের ভেতরে আবার অবস্থান করছে কি ডি পরিবাহী, এবং ডি পরিবাহীতে প্রবাহ চলছে। সুতরাং ডি পরিবাহী একটি বল লাভ করবে। কিছুক্ষণ আগে তো আমরা দেখলাম কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোন পরিবাহীকে স্থাপন করলে সেখানে প্রবাহ চাললে কি হয়, সেখানে একটি বল সৃষ্টি হয়। সে বলের মান কত? সেই বলের মান আমরা জানবো হচ্ছে উভয় পরিবাহীর দৈর্ঘ্য কিন্তু এল। আর যদি আমরা বলি যে প্রতি একক দৈর্ঘ্যে বলের পরিমাণ কত, তখন এল দিয়ে ভাগ দিতে হবে। তখন আমরা কি পাবো, মিউ নট I1 I2 বাই টুয়াইস I। তো এবার আমরা এটা পেলাম। একই ঘটনা কিন্তু ঘটবে এই পরিবাহীর জন্য, অর্থাৎ জি পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে চারিপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কেমন হবে? তোমরা দেখতে পাচ্ছ যে এখন যদি আমরা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করি, প্রবাহ কিন্তু এটাতেও চলছে কোন দিকে, উপর দিকে কিন্তু চলছে, একই দিকে প্রবাহ চলছে। সুতরাং আমরা এবার ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করলে সি পরিবাহীর প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হয়ে যাচ্ছে বাইরের দিকে। ঠিক আছে, তাহলে সুতরাং এবার সি পরিবাহ কিন্তু যে পরিমাণ বল লাভ করবে সেটার মান কিন্তু একই হবে। অর্থাৎ এটি দুটি সরল পরিবাহী পাশাপাশি রেখে যদি আমরা তড়িৎ প্রবাহ চালাই, তাহলে একে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মধ্যে অপর অবস্থান করার ফলে প্রত্যেকেই বল লাভ করবে। যেমন সি কর্তৃক সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মধ্যে ডি অবস্থান করছে, সুতরাং ডি বল লাভ করবে। সেটির মানও হবে মিউ নট প্রতি একক দৈর্ঘ্যে মিউ নট I1 I2 বাই 2R। আবার ডি এর মধ্যে দিয়ে প্রবাহ চলার ফলে তার চারিপাশে যে চৌম্বক ক্ষেত্র হবে, সেই চৌম্বক ক্ষেত্রের ভেতর সি পরিবাহীটি অবস্থান করাতেও সেটাতেও বলের পরিমাণ হবে মিউ নট I1 I2 বাই 2R। তাহলে এভাবে উভয়ে যে পরিমাণ বল লাভ করে। এখন এই বলটা কি আকর্ষণমুখী হবে না বিকর্ষণমুখী হবে? আমরা যদি যেহেতু প্রবাহ চলছে কি একই দিকে, তাই না, প্রবাহ চলছে একই দিকে, তাহলে এটি হবে আকর্ষণমুখী নাকি বিকর্ষণমুখী সেটা আমরা বের করতে চাই। আমরা এবারে কি করব, তাহলে আমরা এবার ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম প্রয়োগ করি। তাহলে খেয়াল করো যে I1 পরিবাহিত প্রবাহ চলছে কোন দিকে,
উপরের দিকে, এখানে যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে, বাইরের দিকে। তাহলে আমরা যদি এভাবে প্রয়োগ করি, মিলছে না? এবার দেখো, তাহলে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, প্রবাহ উপরের দিকে, সুতরাং বল কোন দিকে দেখাচ্ছে, সি থেকে ডি এর দিকে, সি থেকে ডি এর দিকে বল, সুতরাং এক্ষেত্রে বল ভেতরের দিকে। এবার ডি পরিবাহের জন্য আমরা প্রয়োগ করে দেখি, ডি পরিবাহের জন্য কিন্তু চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে, তাহলে ডি পরিবাহের জন্য চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে, প্রবাহ উপরের দিকে, বৃদ্ধাঙ্গুলি সেটি হচ্ছে কোন দিকে, ডি থেকে সির দিকে, অর্থাৎ এক্ষেত্রে বল হচ্ছে ডি থেকে সি এর দিকে। সুতরাং এক্ষেত্রে কি হচ্ছে, উভয় বল পরস্পরের দিকে পরিবাহী দুটোকে নিয়ে আসতে চাচ্ছে, তাই নাকি? সুতরাং এক্ষেত্রে বল হবে আকর্ষণ। আর যদি আমরা প্রবাহ চেঞ্জ করে দিই, যে কোনো একটা প্রবাহকে যদি চেঞ্জ করি, তাহলে কি ঘটনা ঘটছে? এবার প্রবাহের ডিরেকশন যদি ভেতর দিকে হয়, তাহলে কিন্তু এবার আমাদের প্রথম থেকেই চেঞ্জ হয়ে যাচ্ছে হচ্ছে প্রবাহ নিচের দিকে যাওয়ার জন্য, এবার কিন্তু আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এবার কি ঘটনা ঘটছে, এবার প্রথমে ডি পরিবাহের জন্য দেখি আমরা ফ্লেমিং এর বামাস্ত নিয়ম প্রয়োগ করে দেখি। তাহলে এখানে ফ্লেমিং এর বামাস্ত নিয়ম অনুসারে আমরা মধ্যমাকে তর্জনীকে দিলাম ভেতর দিকে, প্রবাহ নিচের দিকে। সুতরাং এবার কিন্তু ডি বিন্দু, ডি পরিবাহিতে যে বল উৎপন্ন হবে তার দিক হচ্ছে বাইরের দিকে। এবার সি পরিবাহিতে আমরা ফ্লেমিং এর বামাস্ত নিয়ম প্রয়োগ করে দেখি। আচ্ছা, আমরা এবারও এখানে তাই কি পাচ্ছি, এখানেও পাচ্ছি চৌম্বক ক্ষেত্রের ভেতর দিকে, প্রবাহ উপরের দিকে, বৃদ্ধাঙ্গুলি বাইরের দিকে হচ্ছে, তাই নাকি? তাহলে এবার বলের ডিরেকশন হবে এখানে বাইরের দিকে। সুতরাং কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে দুটি সরল পরিবাহী রেখে যদি আমরা প্রবাহ একই দিকে চালাই, তাহলে সেক্ষেত্রে বল হবে আকর্ষণমুখী, আর যদি বিপরীত দিকে চালাই তাহলে বল হবে বিপরীতমুখী। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আলোচনা করলাম উদ্দীপক সহকারে, হয়তো বা এটি আলোচনা করতে পারলে আরো ভালো হতো, কিন্তু আজকে সময়ের স্বল্পতায় সেটি সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ যদি সম্ভব হয় আগামী ক্লাসে অবশ্যই আবার আলোচনা করবো এটি। তো বিষয়গুলো তোমরা খুব ঠান্ডা মাথায় নিজেরাই বোঝার চেষ্টা করবে, এবং এই ফ্লেমিং এর বামহস্ত নিয়ম ডানহস্ত নিয়ম বিষয়গুলি নিজেরাই চিত্র এঁকে প্রয়োগ করে বোঝার চেষ্টা করবে। কারণ এখানে শুধু কিন্তু মান বের করার জন্য যে সূত্রগুলো আছে সেগুলো খুব জটিল কিছু নয়, কিন্তু দিকের বিষয়টা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। কারণ দিকের বিষয়টির উপর নির্ভর করবে যে আমরা লব্ধি চৌম্বক ক্ষেত্র বা লব্ধি বল বের করার ক্ষেত্রে সেটিকে যোগ করব নাকি বিয়োগ করব, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ভেক্টর কোন সূত্রটা কোন নিয়মটা মেনে চলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, সবার কাছ থেকেই বিদায় নিচ্ছি, সবারই সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থেকো, আবারও ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।